আপনি আবার আমাকে বন্ধু মানেন নাকি? অবশ্যই, কিন্তু তুমি মানো না, এটা তোমার ব্যর্থতা। কিন্তু আপনি তো কথায় কথায় শুধু ঝগড়া করেন। এটা শুধু তোমার সাথে করি কারণ তুমি ঝগড়ুটে মেয়ে। আমাকে দেখলে তোমার অ্যালার্জি হয়। জি না, আপনার আমাকে দেখলে অ্যালার্জি হয়। আপনি সব সময় ঝগড়া করেন আমার সাথে। আইমান দাঁড়িয়ে গেল, ঠোঁটে একটু হাসি রেখে বলল। এখন ঝগড়াটা করছে কে? ছোঁয়া চুপ হয়ে গেল, পরপর ছোট্ট করে বলল। এটাকে ঝগড়া বলে নাকি? তাহলে কি বলো? জানি না। আর কোনো কথা হলো না, দুজনার মধ্যে চুপচাপ হেঁটে গেল। ছোঁয়া যেন শুধু আইমানকে চিনিয়ে যাচ্ছে, যত দেখছে তত গভীরে যাচ্ছে। ও যতটা খারাপ ভাবতো ওকে ততটা খারাপ নয়, বরং একটু বেশি ভালো ছেলেটা। সব দিকেই তার খেয়াল, ভীষণ কেয়ারিং। বন্ধুদের জন্য তো মনে হয় জানি বের করে দিবে পারলে। ইরা সত্যি ভাগ্যবতী, যারা ওকে ভালোবেসেছে তারা দুজনাই কেয়ারিং। আইমানকে দেখে মাঝে মাঝে কষ্ট হয়, ভালোবাসা ভুলিয়ে কেমন হাসি খুশি থাকছে তার সামনে। তাকে বুঝতেই দেয়নি যে সে তাকে ভালোবেসেছিল, উল্টো বন্ধু হয়ে সব কিছুতে পাশে থেকেছে। কখনো কখনো আবার আনন্দ হয় এটা ভেবে যে আইমানের জীবনে কোনো মেয়ে আর নেই। তবে এটা ভেবে খুশি হওয়ার কোনো কারণও খুঁজে পায় না। কয়েকবার তো আইমানের পাশে সে নিজেকেই বসিয়েছে। এরকম উদ্ভট ভাবনা যে কোথা থেকে তৈরি হয় সেটাই বুঝতে পারছে না মেয়েটা। যেদিন বুঝবে সেদিন কি হবে কে জানে। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। অরিজিৎ সিং এর পুরো গানটা গেয়ে গিটারে চলতে থাকা হাতটা থামালো রাদিল। আর ওর সামনে গোল হয়ে ভ্রমরের মতো বসে মন দিয়ে গান শুনছে চারজন। গানের প্রতিটা লাইন যেন নিজেদের জীবনে চাওয়া পাওয়ার সাথে মিলে যাচ্ছে। আগে কখনো এতটা অর্থপূর্ণ লাগেনি গানটা। আজ যেন প্রতিটা লাইনই হৃদয় ছুঁয়ে যাচ্ছে। গানের সুর সেটা তো আরও মধুর। রাদিলের কণ্ঠটা এত সুন্দর হলো কবে থেকে সেটাই ভাবছে। বিরহের যন্ত্রণায় পুরো কি তবে কণ্ঠটাও পরিবর্তন হয়ে যায়, নাকি আলাদা সুর তৈরি করে দেয়? রাদিল, আইমান, ছোঁয়া, আরু, ইরা পাঁচজনে টিএসসিতে বসে আছে। আজ রাদিল তার পুরনো গিটারটা সঙ্গে নিয়ে এসেছে। আলো থাকতে গিটারটার প্রয়োজন মনে করেনি কখনো। আজ আলো নেই, তাই এটার অনেক প্রয়োজন বোধ করছে রাদিল। গানের প্রতিটা সুরে সুরে আলোকে ধরার ক্ষুদ্র চেষ্টা চালাচ্ছে। ভালো লাগছে গিটারে টুংটাং শব্দ তুলে মধুর বাক্যগুলো গাইতে। আর তার এই বিষাদী সুর চারজন মিলে উপভোগ করছে। তোর গানের গলা এত সুন্দর কবে থেকে হলো রে রাদিল? ইরার কথায় রাদিল তার দিকে তাকালো, মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল। যবে থেকে মন মরেছে তবে থেকে গান আপন হয়ে গেছে, তাই গানও আমাকে আপন করে নিয়েছে, এজন্য গলাও সুন্দর হয়েছে। রাদিলের কথায় সকলেই করুণ দৃষ্টিতে তাকালো তার দিকে। আরু বলল। বিষাদের মধ্যে সুর লুকিয়ে থাকে জানতাম, তবে এতটা থাকে জানতাম না। বিষাদ বিচ্ছেদের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকা গুণ প্রকাশ পায়, যেগুলো মানুষকে আঁকড়ে ধরে বাঁচতে শেখায়। বলে না, আল্লাহ একদিক থেকে নিলে আরেক দিক থেকে দিয়ে দেয়, না হলে মানুষ বাঁচবে কি করে। আইমান বলল। আজকাল অনেক ভারী ভারী কথা বলছিস, যেসব কথা সহজে বুঝে ওঠা যায় না। এতটা ভারী হলে কবে রে? ওই যে বললাম, বিচ্ছেদে অনেক কিছু লুকিয়ে থাকা প্রতিভা প্রকাশ পায়। আইমান আস্তে আস্তে মাথা দুলায়। সবাই আবার নিশ্চুপ। রাদিল ও প্রফুল্ল চিত্তে বলে উঠল। কিরে, কি হলো সবার? এমন চুপচাপ কেন সব? এখানে চুপ থাকতে এসেছি? 4 দিন তো হয়ে গেল লন্ডনে গেছে, কি অবস্থা জানালি না তো? আরুও খুশি মনে বলল। হুম, হইয়াছে। তোদের সাথে দেখা হয়নি, তাই বলাও হয়নি। আইমান ইরাকে শুধিয়ে বলল। কিরে ইরু, আরহাম ভাইয়ের কি খবর? আসছে কবে? আইমানের কথা শুনে ছোঁয়া তার দিকে তাকালো, কিন্তু না, সে ঠিকই আছে। বেশ হাসি খুশি মুখেই প্রশ্ন করেছে। তার মানে আইমানের আর কষ্ট লাগে না। এদিকে আইমানের প্রশ্নে ইরার মুখে যেন আধার নেমে এলো। ও তো নিজেও জানে না আরহামের কি খবর। আজ 4 দিন হয়ে গেল সে গেছে, একটাবারও ফোনও দেয়নি। ইরা ফোন দিলেও তুলে না। এখনো কি বলবে বুঝতেছে না। ইরাকে চুপ থাকতে দেখে রাদিল আবার তাড়া দিয়ে বলল। কিরে, চুপ কেন? ঝগড়া করছিস নাকি ভাইয়ার সাথে? ইরা মাথা নেড়ে না বুঝালো, মন খারাপ করে বলল। উনি 4 দিন ধরে ফোন দেয় না, আর ফোন দিলে ফোনও তোলে না। হয়তো ব্যস্ত অনেক, তাই আর খোঁজ নেওয়া হয়নি। ইরার কথা শুনে আরু ভ্রু কুচকে চিন্তিত হয়ে বলল। কি বলছিস? তোকেও 4 দিন হয় ফোন দেয় না? মানে কি, তোকেও দেয়নি? না, আমি তো ভাবলাম তোর সাথে হয়তো কথা হয়েছে, আমাদের দেয়নি ফোন, কিন্তু তোকে তো নিশ্চয়ই দিবে। কিন্তু তুই তো বলছিস তোকেও দেয় না, তাহলে হলোটা কি ভাইয়ের? রাদিল ওকে আশ্বাস দিয়ে বলল। এমনি ব্যস্ত হয়তো, কাজ চাপলেই দিবে, চিন্তা করিস না। কিন্তু উনি তো বলেছিল যাওয়ার পরই কল করবে, অথচ আজ 4 দিন। আরু ইরাকে বলল।
চিন্তা করিস না। তো সত্যিই ব্যস্ত? আমি বাসায় গিয়ে আব্বু আম্মুকে জিজ্ঞাসা করে দেখব যে তাদের ফোন দিয়েছে নাকি। আইমান ঝটপট বলে ফেলল। একটা কাজ কর, আরহাম ভাইয়ের একটা অ্যাসিস্ট্যান্ট আছে না, নামটা কি জানি, যাই হোক তাকে একটা কল করে দেখ। আরহাম ভাই হয়তো ব্যস্ত কাজে, কিন্তু পিএকে কল করলে ধরবেই। হুম, ভালো আইডিয়া। কিন্তু সাদিক ভাইয়ের নাম্বার নেই আমার কাছে। আজকে আম্মুকে জিজ্ঞাসা করে নিব যে কল দিয়েছে কিনা, তারপর সাদিক ভাইয়ের নাম্বার নিয়ে সেখানে কল করব। ওদের এত কথায় ইরা শান্ত হতে পারছে না, মনের মধ্যে এক প্রকার যুদ্ধ চলছে। ইরার জানা মতে আরহাম একবার হলে ওকে কল বা টেক্সট করবে, অথচ 4-4টে দিন পেরিয়ে গেল, তার কোনো খবরই নেই। বিষয়টা কেমন অস্বাভাবিক ঠেকছে। ছোঁয়া ইরাকে চিন্তিত দেখে বলল। চিন্তা করো না ইরা, দেখবে ভাই ঠিকই কল করবে তোমাকে। ইরা চিন্তিত হয়েই বলল। জানি না, ভালো লাগছে না আমার। আমার মতে একটা মেসেজ অন্তত করতে পারতো সে। এতটুকু চিন্তাবোধ তার মধ্যে আছে, কিন্তু যাওয়ার পর আর কথাই হলো না। কেন, কে জানে কেমন আছে। ইরার কথায় চিন্তায় পড়ে গেল। আর ও সত্যি তো, ভাই তো এমন কখনো করে না, একটা মেসেজ অন্তত করবে। এর আগেও তো কত দেশে বিদেশে গিয়েছে, এত বিজি থাকার পরও ফোন করেছে। আর এখন তো ইরাও আছে ভাইয়ের লাইফে, তার জন্য তো আগে কল করার কথা। ভাইকে সে চেনে, একবার কোনো মেয়ে যখন জীবনে এসেছে তার জন্য সর্বোচ্চটুকু দিবে সে। তার তো জানার কথা যে ইরা বাড়ির সবাই চিন্তা করবে, তাহলে একটা খবর কেন জানালো না? এসব চিন্তা থেকে আজগুবি সব ভাবনা মাথায় চলে আসছে। কোনো খারাপ কিছু হলো নাকি হলো কিছুই বুঝতে পারছে না। আসসালামু আলাইকুম আন্টি। মেয়েলি কণ্ঠ পেয়ে হাতে থাকা শাড়ি নিয়ে পিছনে ঘুরে গেলেন মানজিয়া বেগম। পেছনে ঘুরতেই দেখতে পেল ফিহা খুব সুন্দর মার্জিতভাবে দাঁড়িয়ে আছে তার সামনে, মুখে লজ্জা লজ্জা ভাব। তিনি সালামের উত্তর দিয়ে বললেন। কেমন আছো ফিহা মামুনি? ফিহা সুন্দর করে মিহি কণ্ঠে বলল। জি ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা এখানে কি করছো? এই তো কিছু কেনাকাটা করতে এসেছিলাম, আপনাকে দেখলাম তাই চলে আসলাম। ভালো করেছো, আমিও শপিং করতেই এসেছি। চলো একসাথে করি, কি বলো? ফিহা মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল। জি জি আন্টি, অবশ্যই। ওই যে দেখুন শাড়িগুলো কত সুন্দর, চলুন আপনাকে পছন্দ করে দিই। আচ্ছা এসো। দুজনেই দোকানের মধ্যে শাড়ি চুজ করতে লাগলো। ফিহা ফাঁক পেয়ে বলল। আন্টি, আরহামের কি খবর? আর 4 দিন ধরে আমার ফোন তুলছে না, আমাকে ফোনও দিচ্ছে না। ভদ্রমহিলা কিছুটা অবাক হলো। আরহাম তো মেয়েদের সাথে বেশি কথা বলে না। তোমার কথা না হয় আরহামের সাথে? ফিহা চোখে মুখে দ্বিগুণ লজ্জা ভাব নিয়ে বলল। হ্যাঁ আন্টি, আসলে যাওয়ার আগে ওর সাথে একটু ঝগড়া করেছিলাম, মানে বুঝিনি তো কেমন ঝগড়া। তারপর আর কল দেইনি, মনে হয় রাগ করেছে আমার উপর। আপনার কথা হয়েছে ওর সাথে? কেমন আছে? ঘর ঘর করে কথাগুলো বলে থামলো ফিহা। এদিকে মানজিয়া বেগম যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছেন। আরহাম কথা বলে ফিহার সাথে কই, ও তো বললো না কিছু, আর ওনাকেও তো কল দেয় না। আর 4 দিন ধরে কি হয়েছে ছেলেটার? ফিহার সাথে রাগ করে ফোন টোন অফ করেছে নাকি? হতেও পারে, কিন্তু সবচেয়ে বড় কথা ফিহার সাথে কথা বলে, মানে ফিহাকে পছন্দ করে। তোমার কবে থেকে কথা বলো? ফাহিম ভাইয়ের বিয়ের আগ থেকেই কথা হয়, ফাহিম ভাইয়ের বিয়ের আগ থেকেই বলা হয় আন্টি, আপনি জানেন না। আমি তো ভেবেছি আরহাম বলেছে আপনাকে। না, আমাকে তো তেমন কিছু বলেনি, আমাকেও যাওয়ার পরে আর ফোন করেনি। ওহ, আমার চিন্তা হচ্ছিল ওর জন্য, এর জন্য আপনাকে জিজ্ঞেস করেছি আর কি। তোমরা কি রিলেশনে আছো? মানজিয়া বেগমের কথায় যেন ফিহা লজ্জায় মরে যাচ্ছে। মাথা নিচু করে মুচকি হাসি হাসছে, মানে চুপ থেকে সম্মতি জানাচ্ছে। মানজিয়া বেগমও তার হাসি দেখে বুঝে নিল যে তারা হয়তো সম্পর্কে আছেন। তবুও ভদ্রমহিলার খটকা লাগছে। আরহাম তার ছেলে, সে অবশ্যই ভালো চেনে তাকে। সে ফিহার সাথে সম্পর্কে জড়াবে এটা তার কাছে কেমন যেন অবিশ্বাস্য লাগছে। আর তাকে জানালো না কিছু, তবুও তিনি কিছু বললেন না। আরও এখন তার বাবার বাসায় আছে, কথা মতো ফাহিম যাওয়ার পর সে এখানেই থাকবে। তবুও ফাহিম চলে যাওয়ার পর 2 দিন ও বাড়িতে থেকেছে, 2 দিন পর এখানে এসেছে। মাত্র ইউনিভার্সিটি থেকে ফিরল সে, এসে মাকে কোথাও পায়নি। কাজের বুয়ার কাছ থেকে জানতে পেরেছে সে কেনাকাটা করতে গেছে। আর ওর বাবা তো অফিসেই থাকে এ সময়, তাই আরও নিজের রুমে এসে ফাহিমের নাম্বারে ডায়াল করলো। 2বার রিং হতে ফাহিম ফোন তুললো। ওপাশ থেকে গমগমে আওয়াজে বলল। কি করছো আরু পাখি? ভার্সিটি থেকে ফিরেছো? হ্যাঁ, মাত্র আসলাম বাসায়। তুমি কি করছো? তো ভার্সিটি এসে পৌঁছালাম, একটু পর ক্লাস শুরু হবে। খেয়েছো দুপুরে? আরও ছোট্ট করে বলল। হুম। কি হয়েছে তোমার? মন খারাপ লাগছে? হুম। তাহলে কণ্ঠ এমন লাগছে কেন?
বলো কি হয়েছে? এরা ফোন দিয়েছিল তোমায়? ও হ্যাঁ, ইরা ফোন দিয়েছিল, কথা হয়েছে। ও বলল আরহামের সাথে নাকি ওরও আর কথা হয়নি। তোমার সাথে হয়েছে? না, ফোন তুলছে না তো। আমিও করেছিলাম, কিন্তু শালা আমারটাও তোলেনি। আমি শুভ, আচ্ছা, আমি শুভ রাফিকে কল করে জিজ্ঞেস করে দেখে ওদের সাথে কথা হয়েছে কিনা। ব্যাটার কি হয়েছে, ওখানে গিয়ে একদম বিজি হয়ে গেল। এমন করে বলো কেন? আমার তো ভয় হচ্ছে। ভাইয়া কখনো এতটা কেয়ারলেস হয় না। চিন্তা করো না তুমি, আমি দেখছি। আচ্ছা শোনো, এখন রাখি, ক্লাস শুরু হবে। বাই, লাভ ইউ। লাভ। কলটা কেটে দিল আরু। এমন সময় রুমে টোকা পড়লো। পেছনে তাকিয়ে দেখে মানজিয়া বেগম মাকে দেখে উঠে গিয়ে বলল। আরে আম্মু, ওখানে কেন? ভেতরে আসো। তিনি ভিতরে এসে মেয়েকে বলল। কার সাথে কথা বললি ফাহিম? তাহলে রাখলি কেন? কথা বলতি। আরে আম্মু, ওখানে কেন? ভেতরে আসো। মানজিয়া বেগম খাটের উপর বসে বললেন। আগে তোর সাথে কথা আছে আমার। আরু প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল। কি কথা আম্মু? তুমি জানলে কি করে? ভদ্রমহিলা বেশ রয়েস হয়ে বললেন। আরহাম কি তোর ননদের সাথে কথা বলে? তুই কিছু জানিস এ ব্যাপারে? আরু ভাবলো ইরার কথা, কারণ ইরাও তো ওর ননদ, সেই হিসেবে ইরাকে হয়তো ননদ বলেছে। তবে ওর মা জানলো কি করে ভেবে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো। আছে। তার মানে কথা বলে? রিলেশন আছে ওরা? তো তোমাকে কে বললো? ভাইয়া? ভাইয়ার সাথে কথা হয়েছে তোমার? তিনি কিছুটা অভিমান নিয়ে মেয়েকে বলল। তুই আর তোর ভাই কিছু বলিস আমাকে? আমি নিজে থেকে না জানলে কখনো বলতি আমাকে এই কথাটা? ভালো, দুজনে ঠিকই সব জানো, অথচ আমায় কেউ বললো না। আমি কি তোদের মা না? আরে আম্মু, রাগ করছো কেন? ভাইয়া বলেছিল ট্রিপ থেকে এসে তোমাদের সবাইকে জানাবে, একটু সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু তুমি তো সব জেনে সারপ্রাইজটা নষ্ট করে দিলে। এখন বললে কি সারপ্রাইজড হতাম না? আমার তো শুনেই বিশ্বাস হচ্ছিল না। আর ছেলে তো অবিশ্বাস করার মতোই কাজটা করেছে। বিশ্বাস করবে কি করে? ভাই এসে তোমাকে সারপ্রাইজ দিবে কি তুমি ভাইকে সারপ্রাইজ করে দিবে? দুজনে কথা বলছে দুজন মানুষ কিনে, একজন বলছে ইরার কথা, অন্যজন বলছে ফিহার কথা, কিন্তু কথা ঘুরে ফিরে একই অর্থ বের করছে। ফিহার প্ল্যান এখানে সাকসেসফুল হয়ে গেছে। ত্রস্ত পায়ে রুমময় পায়চারি করছে ইরা। ব্যস্ত শরীর অশান্ত মন নিয়ে রুমের এদিক থেকে ওদিক হাঁটছে। এটা ফিহার রুম হলেও ফিহা আপাতত বাসায় নেই, যেই কারণে এত শান্তিতে চিন্তা করা যাচ্ছে। বাসায় থাকলেই বলবে আমার রুমে এটা করবি না, আমার রুমে ওটা করবি না, আরও নানান কথা। ইরা মূলত চিন্তায় আছে। আরহামকে নিয়ে আজ পুরো একটা সপ্তাহ কেটে গেল, তবুও তার কোনো খবর নেই। ভিনদেশে গিয়ে কি একেবারে ভ্যানিশ হয়ে গেল? এটা তো কথা ছিল না। তবে কি হলো যে একটা ফোন অবধি করলো না? ইরা এই পর্যন্ত প্রায় 10 বার সাদিফকে কল করেছে, যে কিনা আরহামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সে আরহামের কাছেই আছে। আরহাম ইউএসএ যাওয়ার 2 দিন আগে সাদিফ সেখানে গিয়েছে সমস্ত ফর্মালিটি পূরণ করতে। মিটিং নিয়ে আলোচনা ইত্যাদি বিষয়ের জন্য তাকে আগেই পাঠানো হয়েছে। এখন নিশ্চয়ই সে আরহামের সাথেই আছে। আইমানের বুদ্ধিটা শোনার পর আরুই প্রথম সাদিফকে ফোন করেছিল, কিন্তু সে তোলেনি ফোন। এরপর আরুর বাবা আরাফাত শেখকে জিজ্ঞাসা করেছে আরু আরহামের কথা। তিনি বলেছেন আরহাম ঠিক আছে, ওনার সাথে নাকি কথা হয়েছে। আরহামের কাজ নিয়ে ব্যস্ত থাকায় নাকি কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। এ কথা শুনে আরুর মন শান্ত হলেও ইরা শান্তিতে নেই। কি এত কাজ যে একটা টেক্সট করলো না? এই অশান্তি থেকে বাঁচতে মনকে শান্ত করতে সে শুধু সাদিফকে কল করেই যাচ্ছে। নাম্বারটা আরুর কাছ থেকে নেওয়া হয়েছে আরও 2 দিন আগে। 2 দিন ধরে ফোন ট্রাই করে যাচ্ছে, কিন্তু কেউই ফোন তুলছে না। 2 দিনের প্রায় 100 বারের উপর কল দিয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে। আজকেও জানে যে ব্যর্থ হবে, তবুও মনের শান্তির জন্য হলেও কল করেই যাচ্ছে, কারণ এছাড়া আর উপায় নেই। আরহামের ফোন বন্ধ হয়ে আছে, এটাই একমাত্র উপায় তার সাথে যোগাযোগ করার। 12 বার কল করার পরও যখন কেউ কলটা তুলল না, তখন ব্যর্থ শ্বাস ছেড়ে গিয়ে এসে দাঁড়ালো জানালার সামনে। বাইরে থেকে বিকেলের দমকা হাওয়া এসে শরীর ছুঁয়ে দিচ্ছে। আকাশে কালো মেঘের দলেরা খেলা করছে। মনে হচ্ছে এক্ষুনি ঝরঝর করে কেঁদে দিবে মেঘগুলো, আর সেই তরল ফোঁটাগুলো টপটপ করে বৃষ্টি হয়ে পড়বে। ইরার এমন ভাবনার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করলো। মুগ্ধের ন্যায় তাকিয়ে রইল বৃষ্টিকণার দিকে। মনে পড়ে গেল সেদিনের বৃষ্টির কথা। ইরা যাতে ভিজে না যায় তার জন্যে টেনে তাকে বক্ষ পিঞ্জরায় নিয়ে তার কোটের ভিতর লুকিয়ে রাখা। বৃষ্টি থেমে গেলে তার ছোট্ট একটা চুমু এঁকে দিয়ে দৌড়ে বাড়িতে চলে যাওয়া, এগুলো ভেবে আনমনেই হেসে দিল ইরা। বৃষ্টিতে হঠাৎ মনে পড়লো যে বৃষ্টির ভেতর নাকি কিছু চাইলে সেটা পাওয়া যায়, মন থেকে প্রার্থনা করলেই নাকি হয়ে যায়। সেই ভেবে জানালার গ্রিলের ফাঁক গলিয়ে হাত দুটো বের করলো ইরা। বৃষ্টি ছোট ছোট ছাট এসে ছুঁয়ে দিল তার কোমল সুন্দর সুতনু দেহকে। হাত দুটো বাইরে রেখে বৃষ্টির পানি হাতে নিয়ে মনে মনে বলল,
বৃষ্টির দিনের এই দোয়া যদি সত্যিই কবুল হয় তাহলে আজকে আমার একটাই প্রার্থনা, ওনার সাথে যেন খুব শীঘ্রই আমার যোগাযোগ হয়। আর এভাবে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারছি না, ওনার সাথে যেন খুব তাড়াতাড়ি দেখা হয়ে যায়, উনি যেন সুস্থ সবল অবস্থায় থাকেন। দু চোখ বন্ধ করে কিছুক্ষণ হাত ভিজিয়ে রাখলো বাইরে, আবার এসে ফোনটা হাতে নিয়ে কল করলো সাদিফের নম্বরে। প্রতিবারই রিং হয়ে কেটে যাচ্ছে। ইরা ব্যর্থ শ্বাস ফেলে ফোনটা বিছানায় ছুঁড়ে নিজে ধপ করে বসে পড়লো। কিছুক্ষণ পর আবারও ট্রাই করলো। ঠিক 15 বারের সময় হঠাৎ রিং হতে হতে কলটা রিসিভ হয়ে গেল। ওপাশ থেকে ভারী কণ্ঠে কেউ বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ইরার কয়েক সেকেন্ডের জন্য বিশ্বাস হচ্ছিল না যে ফোনটা তুলেছে কেউ। নিজের অবিশ্বাসকে দূরে ঠেলে নিজেকে ধাতস্থ করে বলল, ওয়ালাইকুম আসসালাম, আপনি কি সাদিফ বলছেন? আবারও ভেসে এলো রাশভারী কণ্ঠস্বর। জি, আমি সাদিপ। আপনি? আপনি আমাকে চিনবেন না, আপনার সাথে দরকারি কিছু কথা ছিল। হ্যাঁ, বলুন। আরহাম কি আপনার সাথে আছে? ওনার কি কিছু হয়েছে? উনি ঠিক আছে? সাদিফ ছেলেটা মনে হয় কিছুটা অবাক হলো, ভ্রু কুচকে বলল, আপনি কে? আরহাম স্যারকে কেন খুঁজছেন? বললাম তো আপনি চিনবেন না। আরহামের সাথে আমার দরকার ছিল, আর ওনাকে 1 সপ্তাহ ধরে ফোনেও পাচ্ছি না, কোনো রকম যোগাযোগ করতে পারছি না, এই জন্য আপনার শরণাপন্ন হওয়া। উনি আপনার সাথে থাকলে ফোনটা কি ওনাকে দিতে পারবেন? সরি স্যার, এখন ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে, তাকে ডিস্টার্ব করা যাবে না। আপনি শুধু ওনাকে বলুন যে ইরাবতী ফোন দিয়েছে। দুঃখিত, এটাও বলতে পারছি না। আর রাখছি, আমি ব্যস্ত। ফোন রাখার কথা শুনে ইরা হড়হড় করে বলল, না না, ফোন রাখবেন না প্লিজ, একটাবার কথা বলিয়ে দিন, শুধু একবার। আপনি শুধু বলবেন ইরাবতী নামের একজন কল করেছে, তাতেই হবে। আপনি কেন বুঝছেন না? আমি তো বলছি এখন সম্ভব না। এখন আরহাম স্যার লুসি ম্যামের সঙ্গে আছেন। এই সময় উনি কোনো ডিস্টার্বেন্স পছন্দ করে না। লুসি নামটা শুনে কপাল কুচকে বলল, লুসি? লুসি কে? এত ইনফরমেশন তো আমরা কাউকে দিতে পারি না মিস। আপনি রাখুন এখন। ইরা এবার শক্ত কণ্ঠে বলল, 1 সেকেন্ড, আমি বলেছি আমাকে ওনার সাথে কথা বলতে হবে, আপনি দয়া করে আরহামের কাছে বলুন আমি ফোন করেছি। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি উনি উনি আপনাকে কিচ্ছু করবে না। আমিও আপনাকে বলেছি আরহাম স্যার লুসি ম্যামের সাথে একান্ত মিটিংয়ে আছেন। ওনার পার্সোনাল সময় উনি কোনো ডিস্টার্ব পছন্দ করেন না। লুসি পার্সোনাল সময়, এগুলো শুনে ইরার বক্ষস্থল কেমন থক করে উঠল। সাদিফ এটা কি বলল ওর মাথায় ঢুকছে না। আরহাম কোনো মেয়ের সাথে পার্সোনাল সময় কাটাচ্ছেন, এ সময় তাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। কথাগুলো মাথায় জমা হতে ভেতরটা জমে গেল। কণ্ঠনালী ভারী হয়ে আসছে, কোনো মতে অস্পষ্ট স্বরে বলল, লুসি পার্সোনাল সময় মানে? উনি মিটিংয়ে নেই, শুধু লুসির সাথে আছে। লুসি কি হয় ওনার? আপনি মিথ্যে বলছেন। আপনি আমায় মিথ্যে কেন বলছেন আপনি? আশ্চর্য, আমি আপনাকে কেন মিথ্যা বলবো? পার্সোনাল সময় মানে বোঝেন না? আপনাকে বারবার বলা হচ্ছে স্যার ম্যামের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন। একান্ত বুঝেন তো? এই সময় কারোর ডিস্টার্ব পছন্দ নয় কারোরই। এতদিন পরে আমেরিকায় আসা, এতটুকু টাইম স্পেন্ড করবে না তারা? আপনি কি হন স্যারের যে এত ইনফরমেশন চাইছেন? আমার তো আপনাকে কিছু বলা উচিত নয়, তবুও কথায় কথায় কত কিছু বলে ফেললাম। ফোন রাখুন, স্যার যখন ইচ্ছা কল করে নেবে আপনাকে, যদি দরকার হয়। কথাটুকু বলে মুখের উপর কলটা কেটে দিলেন সাদিফ। ইরা একধানে তাকিয়ে আছে সামনে জানালার দিকে, অক্ষিপট ভরা চিকচিক করা জল। সাদিফের বলা কথাগুলো বারবার মস্তিষ্কে হানা দিচ্ছে। মস্তিষ্কে একই কথা ঘুরছে, স্যার ম্যামের সাথে একান্তে সময় কাটাচ্ছে। একান্তে বুঝেন তো? এতদিন পর আমেরিকায় আসছে, একটু টাইম স্পেন্ড করবে না তারা? সাদিফের প্রশ্নগুলোর উত্তর খুঁজছে এবার মস্তিষ্ক। একান্ত সময়, একটা মেয়ের সাথে তার কিসের সময়? এতদিন পরে আমেরিকায় গেছে, তার সাথে এই সময় কাটাবে কেন? কে সে যে তার সাথে এতদিন পর দেখা হওয়ায় একান্তে সময় কাটাবে তারা? কি সম্পর্ক তাদের? মানুষ একান্তে সময় যখন কাটায়, যখন কারোর সাথে কোনো গভীর সম্পর্ক থাকে, তাহলে লুসির সাথে ওনার কী সম্পর্ক? লুসির সাথে সম্পর্ক থাকলে ইরাবতীকে। সাদিফের প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিজেকে নিজে প্রশ্নের জালে ডুবিয়ে ফেলেছে ইরা। এতগুলো প্রশ্নের সমাধান কোথায় পাবে এখন? মস্তিষ্কে এতগুলো প্রশ্ন জটলা পাকাচ্ছে, অথচ মন, আশ্চর্যজনক ব্যাপার, মনের মধ্যে কোনো প্রশ্নেরা ঘুরছে না, সেটাই শুধু বিশ্বাসের বিচরণ। মন বলছে সব মিথ্যে, সাদিফের কথাগুলো মিথ্যে। ওই ছেলে জেনে বুঝে এমন একটা মিথ্যা কথা বলেছে। আরহামের সাথে ইরার সম্পর্ক কিছুদিনের জন্য হলেও এতদিনে তাকে চিনতে তার কোনো ভুল হয়নি। আরহামের চোখে ভালোবাসা দেখেছে ইরা, কিন্তু সাদিফ এগুলো কেন বলল? আরহাম এভাবে গা ঢাকা দিয়ে কেন রয়েছে? সামনে কেন আসছে না? যোগাযোগই বা কেন করছে না? মন মস্তিষ্কের এই দোলাচলে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে এখন। প্রশ্ন এতগুলো, কিন্তু উত্তর একটাও নেই।
বুক ফুঁড়ে কান্না আসছে শুধু, এছাড়া আর কোনো পন্থা খুঁজে পাচ্ছে না কিছুর। সাদিফের কথায় ইরার বিশ্বাস নেই বললেই চলে, তবুও কেন যেন মন মস্তিষ্কে প্রশ্নগুলো দলা পাকিয়ে চলেছে। এসবের উত্তর একমাত্র আরহামই দিতে পারবে, কিন্তু আরহামের আসতে তো আরও 1 সপ্তাহ বাকি। এতদিন এসব প্রশ্নের বোঝা মনের কষ্ট নিয়ে কি করে বসে থাকবে ইরা? ডক্টর জো। সফেদ কোট গায়ে ফর্সা দেখতে অর্ধবয়স্ক জু নামের লোকটাকে পেছন থেকে ডাকলো সাদিফ। লোকটা পেছনে ঘুরে সাদিফের দিকে তাকালো। সাদিফ এগিয়ে গেল তার কাছে। লোকটার পুরো শরীর সাদা, মাথা চুল পর্যন্ত, চোখ দুটো নীল রঙের। বাংলাদেশিরা যাকে বলে নীলকান্তমণি, অবশ্য ভিনদেশিরা দেখতে এমনই হয়, বিশেষ করে আমেরিকানরা। সাদিফ লোকটার কাছে গিয়ে বিশুদ্ধ ল্যাটিন আমেরিকায় ভাষায় বলল, ডক্টর জো, স্যারকে কি এখন দেশে নিয়ে যেতে পারবো? লোকটাও ইংরেজিতে অর্থাৎ তার মাতৃভাষায় বলল, মিস্টার শাফিদ, তোকে এখনই নিয়ে যাওয়া যাবে না। সে এখনও সুস্থ নয়। এই সময়ে জার্নি করা অনেক রিস্ক তার জন্য, এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাও ভালো নয়। এখানে উনি প্রপার ট্রিটমেন্ট পাবে না, ওখানে পাবে না। এতে তিনি মারাও যেতে পারেন। আমরা এখানে আমাদের বেস্টটা ট্রাই করছি। লোকটার পুরো কথা সুন্দর মতো ইংরেজিতে বললেও সাদিফ আর বাংলাদেশটা ঠিকঠাক উচ্চারণ করতে পারল না। দেশ যেমন তেমন, নিজের নামটা কেমন সাদিফ থেকে শারিফ করতে দেখে একটু বিরক্ত হলো ছেলেটা। বিরক্ত মুখভঙ্গি নিয়ে বলল, ওহ, ঠিক আছে ডক্টর জো, আপনারা আপনাদের বেস্টটা দিন। আর ওই পুলিশ কেসটার কি হলো? সেটা পুলিশ দেখছে, খুব শীঘ্রই সব সমাধান হবে, চিন্তা করো না। সাদিফের আশ্বাস দিয়ে লোকটা চলে গেল। তার দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেললো সাদিফ। সাথে বেরোলো দুশ্চিন্তার শ্বাসও। বিকেল ফুরিয়ে সন্ধ্যা নেমেছে আকাশে, বৃষ্টির আঁচটাও কমে গিয়েছে। আকাশ পরিষ্কার না থাকলেও বৃষ্টি নেই এখন। সারাদিন ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিয়ে মাত্র বাসায় ফিরল ফিহা। সরাসরি চলে গেল নিজের রুমে। রুমে ঢুকেই দেখলো ইরা তার বিছানায় চুপচাপ শুয়ে আছে ওপাশ ঘুরে। ফিহা কতক্ষণ জহুরি নজরে দেখে নিল তাকে, এরপর বিদ্রুপ করে বলল, কি রে, কি হয়েছে তোর? সন্ধ্যের সময় শুয়ে আছিস কেন এভাবে? এমনি তো সব সময় আমাকে বলিস আপু সন্ধ্যা হয়েছে, এখন শুয়ে থাকে না, আজান দিলে শুতে নেই। তাহলে এখন তুই কেন মরার মতো শুয়ে আছিস? নেকা যত সব। ফিহার কথায় কোনো প্রতি উত্তর করলো না ইরা। ফিহা চোখে উল্টে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। কিছুক্ষণ পরে ফ্রেশ ট্রেশ হয়ে বাহিরে বেরিয়ে দেখে ইরা কিভাবে শুয়ে আছে। ফিহা আবারও ভ্রু কুচকে ওকে ঠেস দিয়ে বলল, কি রে, এমন মরার মতো শুয়ে আছিস কেন? মরে টরে গেছিস নাকি? বলে খুশি হবে? হঠাৎ ইরার উত্তরে কিছুটা ঘাবড়ে গেল। ফিহা এভাবে উত্তর দিবে আশা করেনি বোধ করি। ইরার কথা শুনে বলল, আমার খুশিতে কি আসা যায়? তুই এইভাবে পড়ে আছিস কেন? ইরা একইভাবে শুয়ে উত্তর করলো, শরীর ভালো লাগছে না, তাই শুয়ে আছি। ও আচ্ছা। ইরা আর কিছু বলল না। ফিহাও কিছু বলল না, গিয়ে বসলো নিজের বেডে। ইরা ফিহা এক রুমে থাকবে বলে বক্কর সাথে তাদের জন্য আলাদা আলাদা দুটো বেডের ব্যবস্থা করে দিয়েছে। দুজনের এমনিতেও বেশি জমে না। রুম শেয়ার করেছে এই অনেক বেড শেয়ার করতে গেলে আবার কি নাকি বলে বসে ফিহা, এজন্যে ব্যবস্থা করে দিয়েছেন তিনি। কিছুক্ষণ পর ফিহার ফোনটা সশব্দে বেজে উঠল। ফিহা ফোনটা তুলেই বলল, হ্যালো সারা, কেমন আছিস? বিদেশে গিয়ে কি আমাদের ভুলে গেছিস নাকি? আজকে কি করে ফোন দিলি? ফোনটা করলাম তোরই প্রয়োজনে, তুই তো আর খবর নিস না, আমাকেই দিতে হবে তোকে সব খবর। ফিহার ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল, হয়তো ওপাশের মেয়েটা যা বলছে সবই শুনতে পারছে ইরা। এপাশ থেকে ফিহা বলে উঠল, আমার প্রয়োজনে কি হয়েছে? কি খবর দিবি? তোর ওই ক্রাশ মানে আরহাম, ওর দেখি গার্লফ্রেন্ডও আছে। ফিহা যেন আকাশ থেকে পড়ল। আর ইরা শক্ত হয়ে আছে। গার্লফ্রেন্ড বলতে কাকে বোঝালো মেয়েটা? বুকের ভেতর ধকধক করছে, কিছু বলছে না, চুপচাপ শুনে যাচ্ছে। ফিহা বিস্মিত হয়ে বলল, কি বলিস? আর আমার গার্লফ্রেন্ড আছে? তুই কি করে জানলি? আরে আমি আর ইয়াশ এসেছিলাম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। ইয়াশ আজকে স্পেশাল ট্রিট দিতে চেয়েছিল, তাই আই হোপে এসেছিলাম আমরা। এখানে এসে দেখি আরামও এখানে, সাথে একটা মেয়ে। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, মানে শিওর ছিলাম না। পরে ভালো করে দেখি সত্যি আরাম শেখ। মেয়েটার সাথে কিভাবে কথা বলছে, খাইয়ে পর্যন্ত দিচ্ছে। খাইয়ে না দিলে তো ভাবতাম এমনি এসেছে কাজে, কিন্তু হাব ভাব দেখেই বোঝা যাচ্ছে এরা এমনি আসেনি, নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে এদের মধ্যে।
সারার এতখানি কথা শুনে ইরার বুকের ওঠানামা বেড়ে গেছে। এতক্ষণ ধরে অশ্রু জলে ভিজিয়ে ফেলা বালিশটা আবারও ভিজে যাচ্ছে, গড়গড় করে পানি পড়ছে অক্ষিপট থেকে। জীবনে আর কি কি শোনা বাকি আছে, আর কত কিছু সহ্য করতে হবে। ফিহা অবাকের রেশ কাটিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, কি বলিস সারা? তুই ভালো করে দেখেছিস? ওটা আরহামই তো, কিন্তু ও তো কোনো মেয়েকে পাত্তা দেয় না। আমি কতদিন ধরে ওর পিছনে পড়ে আছি, আমার দিকে চোখ তুলে তাকাইনি কখনো। তুই একটু ভালো করে দেখ না। আমি 1000% শিওর ওটা আরহাম। শোন ফিয়া, এরকম বড়লোক হ্যান্ডসাম বিজনেসম্যান ছেলেরা না এমনই হয়। ওদের মাথা আস্ত একটা মাস্টারপিস। তুই 1000 পিছনে ঘুরলেও তোকে পাত্তা দিবে না, কারণ সে জানে কোন খাবারে মুখ দিলে মুখ এঁটো হবে না। সবার চোখের আড়ালে এখানে যেমন গার্লফ্রেন্ড আছে, তেমনই দেশেও হয়তো তার গার্লফ্রেন্ডের অভাব নেই। বুঝতে পারছিস? এগুলো সব টাকার আর সৌন্দর্যের খেলা। আমার তবু বিশ্বাস হচ্ছে না রে। তুই ওদের একটা ছবি দিতে পারবি? মেয়েটাকে তুই চিনিস? আমি আজকে জিজ্ঞেস করলাম, ও বললো মেয়েটার নাম নাকি লুসি। এখানকারই কোনো বড় এক বিজনেসম্যানের মেয়ে। দাঁড়া, আমার কাছে ছবি আছে, দিচ্ছি তোকে। লুসি নামটা শুনে ইরার মস্তিষ্কের সমস্ত নিউরন বেজে উঠল। সাদিফও তো বলেছিল লুসি নামক কারোর সাথে আছে আরহাম। এই মেয়েটাও তো একই কথা বলল। এর মানে সত্যি আরহাম এরকম একটা কাজ করেছে, চিট করেছে ইরাকে। মনের বিশ্বাস, আস্থা তবে সব ভেঙে চুরে গেল এবার। শোয়া থেকে আস্তে করে উঠে বসলো ইরা, চোখে মুখে বিধ্বস্ত অবস্থা। ফুলে ফুলে গেছে সব, বালিশটা ভিজে গেছে নোনা পানিতে। পিয়াকে সবই সেন্ড করেছে সারা। ছবিতে আরহাম আরেকটা মেয়ে পাশাপাশি সিটে বসে আছে, টেবিলে কিছু খাবার রাখা, দুজন দুজনের দিকে তাকিয়ে কথা বলছে। ফিহা হা হয়ে ছবিটাকেই দেখছে, হাত পা মোচড়ামুচড়ি করছে, যেন ছবিটা দেখে তার সহ্য হচ্ছে না। ছবিটা আমাকে একটু দেখাবে ফিহাপু? ইরার কাপা কাপা ধীর কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো ফিহা। তার বিধ্বস্ত চেহারা দেখে ভ্রু কুচকে বলল, তো কেমন লাগছে কেন? আর তুই ছবি দেখে কি করবি? এমনি অনেক প্যারায় আছি, জ্বালা বাড়াস না। ইরা বিদ্রুপ হেসে, নিজের অন্তরের জ্বালাই সহ্য করতে পারছি না, তোমাকে আর কি জ্বালা দিব? শুধু ছবিটা একটু দেখবো, যদি এই জ্বালা পোড়া মিটে ছবিটা দেখলে। বলল। ইরার কথা যেন কিছুই বুঝলো না ফিহা। কিছু না বুঝার ভান করে ছবিটা এনে সামনে ধরলো ইরার। একা একাই বলল, দেখ কিভাবে মেয়েটার সাথে কথা বলছে, আবার নাকি খাইয়েও দিয়েছে। আমি যখন কথা বলতে চাই আমাকে সরিয়ে দেয়, আর তলে তলে গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছে। আমার সহ্য হচ্ছে না। দেশেও নাকি কত মেয়ের সাথে রিলেশন করছে। ছি। ফিহার কথায় কোনো ধ্যান নেই ইরা। সে এক ধ্যানে আরহাম আর লুসির ছবি দেখে যাচ্ছে। চোখের কোটরে জমা হওয়া জলটুকু সন্তর্পণে মুছে নিয়ে বলল, খুব সুন্দর মানিয়েছে দুজনকে। ওনার সাথে কি আর আমাদের যায় বলো? ওনার সাথে তো এমন সুন্দরী রমণীদেরকেই মানায়। ইরার কথায় ফিহা ছাড় দিয়ে সে বসে ফুঁসতে ফুঁসতে বলল, বলেছিলাম জ্বালাস না। সেই কাটা ঘায়ে নুনের ছিটা দিলি তো, অসহ্যকর। মর তুই। বলেই ছটফট শরীর নিয়ে চেত দেখিয়ে রুম থেকে চলে গেল ফিহা। একা রুমের মধ্যে বসে বসে অঝোর ধারায় কেঁদে দিল ইরা। সহ্য হচ্ছে না এমন প্রতারণা, আবার যেন বিশ্বাসও হচ্ছে না কিছু। ফিহার শেষ কথাটার মতো সত্যি মরে যেতে ইচ্ছা করছে। এমন বোঝা পৃথিবীতে না থাকলে আর কি হবে। এত বোকা মেয়ের বেঁচে থাকার দরকারও নেই। না হয় প্রতি পদে পদে শুধু প্রতারণায় পাবে, ভালোবাসা নয়। কেটে গেছে আরও এক সপ্তাহ। ক্যালেন্ডারের তারিখ সংখ্যা এগিয়েছে আরও 7 দিন। মোট 2 সপ্তাহ হলো আরহাম দেশে নেই, আর না আছে কারো যোগাযোগে। আজ তার দেশে ফেরার দিন। যাওয়ার আগে এটাই বলে গিয়েছিল যে ঠিক 2 সপ্তাহ পর সে চলে আসবে। ইরার বুক ধুকপুক করা অদৃশ্য হৃদযন্ত্র নিয়ে বসে আছে, মনের ভেতর নানান চিন্তা। সে কি আসবে আজ নাকি আসবে না? যাওয়ার সময় তো বলে গিয়েছিল গিয়ে ফোন করবে। ইরাবতী ছাড়া নাকি তার চলে না। সেই তো কথার খেলাপ করলো, অন্য মেয়ের সান্নিধ্য পেয়ে তাকে ভুলে গেল। 2 সপ্তাহ পরে আসার কথাটা কি আর রাখবে নাকি? ইরা আরহামের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে, শুধু তাকে সামনাসামনি প্রশ্ন করার জন্য। সে এসে যদি বলে হ্যাঁ এগুলো সব সত্য, আরহাম অন্য কাউকে ভালোবাসে ইরাকে নয়, তাহলে ইরা নিজে খুব সন্তর্পণে সরে যাবে তাদের রাস্তা থেকে। তাকে ঠকানোর জন্য কোনো শাস্তি দিবে না। কিন্তু সে মনে মনে খুব করে চায় শুধু একবার আসুক, এসে বলুক সব মিথ্যে, আমার নামে বলা প্রতিটা কথা মিথ্যে, ওই মেয়েটা মিথ্যে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি শুধু ইরাবতীর, ব্যাস এই কথাগুলো শুনতে পেলেই হবে, আর কারো কোনো প্রমাণ লাগবে না। কিন্তু সে তো আসে না, এসে সব মিথ্যা করে দেয় না, না এসে তো সব সত্যি করে দিচ্ছে। মনে জ্বালাও বাড়ছে, যেটা ইরা একাই উপভোগ করছে নীরবে নিভৃতে। ইরা, খেতে আয়, তোর মামা তোকে ডাকছে, নাস্তা করে যা। সকাল সকাল বিছানায় ওভাবে বসে আছিস কেন? শরীর খারাপ? মামিমার কথায় জানালা থেকে চোখ সরিয়ে পেছনে ঘুরে গেল, মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, না মামিমা, এমনি ভালো লাগছিল না তাই বসে আছি। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়।
ইরাকে খেতে যাওয়ার নির্দেশ দিয়ে ভদ্রমহিলা চলে গেলেন। ইরা নিজেকে স্বাভাবিক হয়ে গায়ের জামা ওড়না ঠিক করে বেরিয়ে গেল রুম থেকে। বাইরে বেরিয়ে ডাইনিংয়ে যেতেই দেখলো টেবিলে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। ইরাকে আসতে দেখে বক্কর সাহেব হাতের ইশারা করে ডেকে তার পাশে সিট দেখিয়ে বললেন, ইরামা, এখানে এসে বস। টেবিলে সবাই উপস্থিত। ফাহাদ, ফিহা, ফাতেমা এবং বক্কর সাহেব আছেন। ফাহাদকে খুব বেশি দেখা যায় না এ বাড়িতে, সে এখন বাবার বিজনেসে হাত লাগিয়েছে। ইরা সবাইকে এক নজর দেখে নিয়ে চেয়ারে এসে বসলো। ধীর কণ্ঠে শুধালো, কিছু বলবে মামা? হ্যাঁ মামা। হ্যাঁ বলবো তো কিছু, আগে খাবারটা নে। খাবার খা বলছি। ইরা চুপচাপ খাবার নিল প্লেটে। কিছুক্ষণ পর বক্কর সাহেব গলা পরিষ্কার করে ডাকলো। ইরা। ইরাও মিহি কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ মামা। তুই তো জানিসই আমি সবসময় তোকে নিজের মেয়ের মতো দেখি, তোকেও সমানভাবে ভালোবাসি, আদর করি। ইরার কাছে কেমন খটকা লাগছে। হঠাৎ মামা এভাবে কথা বলছে কেন? সে তো জানেই তার মামা তাকে আদর করে ভালোবাসে। কি হয়েছে বুঝতে না পেরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।